যে এই সাবজেক্টটা এই মোমেন্টে আমি পড়াবো, এবং পড়ানোর সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সাবজেক্টটা কিন্তু যেরকম রেকর্ডিং রাখছি সেই রেকর্ডিং যেরকম ইউটিউবে আপলোড করা সেরকম আপলোড করবো। কিন্তু এখানে একটা যেটা হালকা সমস্যা থাকবে, সেটা হচ্ছে যে যখন আমি বোর্ড ইউজ করব সেইখানে তোমাদের এন্ডে কোনো প্রবলেম হবে না, তোমাদের এন্ডে একদমই প্রবলেম হবে না। প্রবলেমটা হবে যারা রেকর্ডিংটা ইউটিউবে দেখবে, তাদের ক্ষেত্রে কি হবে, তোমরা ধরো আমি যখন পড়াচ্ছি তোমাকে বললাম যে বলো তোমরা বুঝতে পেরেছো, তখন যে বুঝতে পারবে না সেই একজন ক্যামেরাটাকে অন করবে, মানে ক্যামেরা বলছি, তুমি তোমার মাইকটাকে অন করবে, মাইকটা অন করে কথা বলবে যে হ্যাঁ স্যার এই জায়গাটা প্রবলেম। তুমি আমাকে প্রবলেমটা বলে দিলে, আমি প্রবলেমটা শুনলাম, শুনেই তুমি মাইকটাকে মিউট করে দেবে। কারণটা কি হচ্ছে যে গুগল মিটে যখন রেকর্ডিংটা হচ্ছে না, সেখানে হচ্ছে যে যে কথা বলবে, যে মানুষটা কথা বলবে আর কি, সে তার কথাটা কিন্তু সামনে চলে আসবে, মানে তার ক্যামেরাটা সামনে চলে আসবে, অর্থাৎ আমার যে ছবিটা ছিল সেই ছবিটা পুরো ব্যাকে চলে যাবে। তাহলে যেটা করতে হবে যে তুমি যতক্ষণ আমাকে বললে যে স্যার আমি এই জায়গাটা বুঝলাম না, এই জায়গাটা একবার বলুন, বলেই মাইকটা মিউট করে দেবে। আমি বোঝাচ্ছি, বোঝানো কমপ্লিট হওয়ার পর বলবো যে দেখো বুঝতে পারলে, দেন তুমি আবার মাইকটা আনমিউট করে বলবে হ্যাঁ স্যার বুঝলাম, কি না স্যার বুঝিনি। ঠিক আছে, যতক্ষণ যে কমিউনিকেট করবে ততক্ষণ তোমার মাইকটা অন রাখবে, না হলে এই একটা প্রবলেম হতে পারে। যদি এটা আশা করি মাইনর প্রবলেম না। আমি সাবজেক্টটা শুরু করতে চলেছি, এবং সাবজেক্টটা শুরু করার আগে দু তিনটা কথা একটু বলেছি। এই সাবজেক্টের বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং, খুবই সোজা সাবজেক্ট। এটা হচ্ছে আগের সেমিস্টারে যে তোমরা টিডিপি পড়েছিলে, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ঠিক আছে, আগের সেমিস্টারে যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার পড়েছিলে সেই সাবজেক্টটাই কিন্তু এখানে রয়েছে। তো এবং ট্রান্সমিশন অফ ডিস্ট্রিবিউশন পাওয়ার, ওটা যদি পাওয়ার সিস্টেম 1 হয়, এটা বেসিক্যালি পাওয়ার সিস্টেম 2। খুব সোজা এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং ভালো ভালো সাবজেক্ট, মানে খুবই ভালো সাবজেক্ট আর কি। ম্যাথামেটিক্স আছে, মনের মতো সাবজেক্টটা তুমি পড়তে পারবে। আমার হিসাব বলছে, আমি যত অব্দি আজ অব্দি এসেছি 80% ছেলে বলে সে পাওয়ার সিস্টেম আমার ফেভারিট সাবজেক্ট। এটা হয়েই থাকে, এবং এটা এটা তার কারণ। হ্যাঁ, খুব ভালো একটা সাবজেক্ট, এটা মন দিয়ে পড়ো। বই যদি জিজ্ঞেস করো স্যার বই কি পড়বো, আচ্ছা বইয়ের ব্যাপারে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমাদেরকে একটা স্ক্রিনটা শেয়ার করছি আরেকটা জিনিস, দাঁড়াও, তোমাদের সবাইকে একটা জিনিস একটু দেখিয়ে দিই, দাঁড়াও। আচ্ছা, সবাইকে একটা জিনিস দেখিয়ে দিই, তোমরা একটা ওয়েবসাইট খুলবে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো, একবার একজন রেসপন্স করো যে আমি আমার হ্যাঁ স্যার। ব্রাউজার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইখানে সাইট খুলবে, WBSCTE, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের সাইটটা খুলবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের সাইটটা খুললে এই স্টুডেন্টে যাবে, স্টুডেন্ট যেখান থেকে তোমরা রেজাল্ট দেখো, সেই রেজাল্টের উপর আছে ই লার্নিং। ই লার্নিং এ গিয়ে হচ্ছে স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল খুলবে, তোমার নাম দেবে এখানটায়। এই নামটা আমি তোমাদের এই তিন্নির নামটা দিয়ে, ও ও তখন ছিল, ওকে বললো চেক করতে, করে আমি চেক করেছিলাম, ওই জন্য ওর টাইমে একবার দিয়ে দেখাচ্ছি। তো এইখানটায় হচ্ছে তোমার নাম দেবে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এইখানটায় দেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে দেবে সেমিস্টার 5, এখানে ধরো রোল নাম্বার যা হোক একটা রেজিস্টার নাম্বার দেবে, যেহেতু ওটা সেভ করা, মানে যেহেতু করেছিলাম যেন সেভ ছিল, ওই জন্য দেখিয়ে দিচ্ছি আমি। ফোন নাম্বার একটা যা হোক দিতে হবে, আমার নাম্বারটা আপাতত দিচ্ছি। যে সাবমিট ইনফরমেশন অ্যান্ড ভিউ মেটেরিয়াল করবে, এইখানটায় গেলে তোমরা 5th সেমিস্টারের সমস্ত সাবজেক্টের ডিটেল গুলো পেয়ে যাবে, যে যা নাম দিয়ে যখন ইনফরমেশন দিয়ে ঢুকবে। এইখানটা ঢুকে দেখো যাবতীয় স্টাডি মেটেরিয়াল, যে স্টাডি মেটেরিয়াল তোমাদের আমরা দিয়েছিলাম সে স্টাডি মেটেরিয়াল এখানে পেয়ে যাবে। এবার হচ্ছে তোমার ডিপার্টমেন্ট এবং সেমিস্টার অলরেডি চুজ করাই আছে, 5th সেমিস্টার ওখান থেকে দিয়েছিলাম। সাবজেক্ট নেম অ্যাজ পার ক্যারিকুলাম, সাবজেক্ট নেম অ্যাজ পার ক্যারিকুলাম যেটা, সেইখানে তোমার এইখানে হচ্ছে একটা দেখো সর্টিং এর অপশন আছে, এই সর্টিং এর অপশনটা ক্লিক করবে। সর্টিং এর অপশনটা যখন চলে গেল, সর্টিং এর অপশনটা ক্লিক করলে দেখো অ্যালফাবেটিক্যালি সাবজেক্ট গুলো এসে দাঁড়াবে। বেসিক ইলেকট্রন, এই রে, সেমিস্টার 5 বেসিক ইলেকট্রনিক্স কোথায় আছে, এটা কি একটা ভুল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমাদের জয়দীপ স্যার একটু ভুল করে ফেলেছে, এটা ওকে বলতে হবে সেমিস্টার 3, না জয়দীপ স্যার ভুল করেননি, যে আপলোড করেছে সে বোধহয় ভুল করেছে, সম্ভব সেম 5 করে দিয়েছে, এটা জানি না কেন। যাই হোক, বক্তব্যটা হলো যে তোমরা এখানে সমস্ত এই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী দেখতে থাকবে। মোটামুটি দেখো এগুলোতে পেজের নাম্বার, 5 নম্বর পেজে গিয়ে হচ্ছে মাইক্রো প্রসেসর রয়েছে, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন কলেজের বিভিন্ন স্যারেদের দেওয়া স্টাডি মেটেরিয়াল গুলো এখানে অলরেডি রয়েছে।
কারো কারো কাছে পিডিএফ টাইপ স্টাডি মেটেরিয়াল আছে, কোথাও কোথাও ভিডিও লেকচার রয়েছে, তোমরা যেটা চাইলে সেটা দেখতে পারো। তো যদি স্টাডি মেটেরিয়াল হিসেবে তোমরা পিডিএফ চাও, তাহলে তোমরা এই পিডিএফ গুলো এখান থেকে ভিউ বা ডাউনলোড করে দেখে নিতে পারো, যে কোনো একটা। আরেকটু পরে থাকবে সুইচ গিয়ার প্রোটেকশন, শেষের দিকে থাকবে আই থিঙ্ক ইউটিলাইজেশন, তার আগে একটু থাকবে এই দেখো এরকম জায়গায় সুইচ গিয়ার প্রোটেকশন আছে। তো দেখো এই যে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সাবজেক্টটা রয়েছে, এখানে তোমার বিভিন্ন ইউনিট 1 ইউনিট 2 তার বিভিন্ন এগুলো বিভিন্ন কলেজের বিভিন্ন স্যারেদের দেওয়া মেটেরিয়াল রয়েছে। তো এখানে ভিউ ডাউনলোডে ক্লিক করবে, ভিউ ডাউনলোডে ক্লিক করলেই হচ্ছে, এটা আমি এখানে দেখাতে পাচ্ছি না, মানে এটা অন্য ইয়ে ছিল কারণ, তো এখানে একটা মানে স্টাডি মেটেরিয়ালটা নিউ ট্যাবে খুলে যাবে আর কি, পিডিএফ হয়ে খুলে যাবে। তো পিডিএফটা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো এখানে অলরেডি স্টাডি মেটেরিয়াল আপলোড করা আছে। তোমাদের বা সবাইকে একটা প্রশ্ন করি, তোমরা, আমার যেটা মনে হয় যেহেতু অলরেডি স্টাডি মেটেরিয়াল আপলোড করা আছে, তাহলে কি আমাকে কি স্টাডি মেটেরিয়াল দিতে হবে, নাকি তোমরা নিজেরা স্টাডি মেটেরিয়াল খুঁজে দেখো? যদি বলো যে স্যার আমি বুঝতে পারছি না, বা আপনি যেটা পড়িয়েছেন, দেখো আমি স্টাডি মেটেরিয়াল কি দিই, আমি স্টাডি মেটেরিয়াল বলতে একটা পিপিটি, মানে এই তোমাদের মাইক্রোপ্রসেসর পড়েছিলাম, ওখানে একটা লেকচার দেখবে তোমাদের আমি দিয়েছিলাম, ইউনিট 1 এর পিডিএফটা তোমাদের দিয়েছিলাম। তো সেই রকম স্টাডি মেটেরিয়াল বলছি আর কি, সেরকম স্টাডি মেটেরিয়াল। আর এমনি পিডিএফ গুলো তো দিয়েই থাকি, যে পিপিটি গুলো দিচ্ছি সেই পিপিটির পিডিএফ গুলো দিয়ে থাকি। তো ব্যাপারটা হচ্ছে পিডিএফ গুলো হচ্ছে নিজের আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, আর ইয়েটা কি বলে, পিডিএফ গুলো হচ্ছে নিজের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার জন্য। আর তোমার ওই ইয়ে যেটা বলছি, স্টাডি মেটেরিয়াল একদম যেটা বলছি, সেটা পরীক্ষার হলে যেরকম তুমি একদম ইয়ে করতে দেখছো আর কি, পরীক্ষার হলে খাতায় কিভাবে কোশ্চেনটা লিখবে, সেইটার জন্য তো একদম স্টাডি মেটেরিয়াল। তো আমি এই লেকচার গুলো এই যেমন প্রত্যেকটা স্লাইডের পিপিটি বা মানে পিপিটি বানাই, সেই পিপিটি গুলো তোমরা যতটা যা বানাবো সেগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু এই যে পিডিএফ, যে পিডিএফ গুলোর কথা আমি বলছি, সেই পিডিএফ গুলো কি খুব নেসেসারি? যদি নেসেসারি হয় তাহলে আমি বানাবো। যদি তোমরা আগে ডাউনলোড করে দেখো, যে যেদিন যেটা পড়াচ্ছি অ্যাকর্ডিংলি সেটা ডাউনলোড করে দেখো। যদি মনে হয় যে স্যার এর মধ্যে আমরা পেয়ে গেছি, আপনাকে স্টাডি মেটেরিয়াল বানাতে হবে না, যদি মনে হয়, যেমন ধরো আমি এখন ইউনিট 2 ফিউজ অ্যান্ড সার্কিট ব্রেকার এই চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করবো, তো এটার জন্য দেখো অলরেডি স্টাডি মেটেরিয়াল রয়েছে। তো যদি মনে হয় যে স্টাডি মেটেরিয়াল স্যার অলরেডি পেয়ে গেছি, আপনাকে বানাতে হবে না, তাহলে তোমরা ওটা ইউজ করো। আর যদি তোমাদের মনে হয় যে না স্যার স্টাডি মেটেরিয়াল আপনি বানিয়ে দিন, তোমরা যদি তোমাদের অন রিকোয়েস্ট, তাহলে আমি বানাবো। সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো ক্লিয়ারলি কি বলতে চেয়েছি? হ্যাঁ স্যার। ওকে। তো তোমরা আগে নিজেরা ঘেটে দেখবে, এই এই সেকশনটা পুরো ঘেটে দেখবে নিজেরা, ঘেটে দেখো ওখানে স্টাডি মেটেরিয়াল পাবে, না পেলে তখন তুমি আমাকে বলবে, ঠিক আছে? ওকে। তো এবং বইয়ের প্রসঙ্গে বলি, বই হচ্ছে তোমাদের সবার কাছে মেহতার বইটা রয়েছে। মেহতার বইটা যদি না থাকে, তার পিডিএফটা আছে, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়, পিডিএফটা সবাই জানো। যদিও এটা আমার ভিডিও লেকচারে ওপেন সামনে পাবলিকের সামনে বলা উচিত নয় পিডিএফ এর কথা, এটা ইলিগাল ব্যাপারটা, তাও বলেই দিলাম, জানি কিছু হবে না আমার তাতে। তো এই যে যেটা পাওয়া যায়, সবার কাছে বই আছে, সেই বই থেকে ফলো করবে অ্যাকর্ডিংলি, যেভাবে সিলেবাসটা তোমাদের রয়েছে পুরোপুরি থরলি সিলেবাস অনুযায়ী কিন্তু পাবে না, আগেই বলে দিচ্ছি। তোমাদের প্রথমে আমি একটু সিলেবাসটাকে দেখাবো, এই সাবজেক্টের সিলেবাসটা কি আছে বিষয়বস্তু, এবং তারপরে সিলেবাসটা দেখানোর পর, তারপর তোমাদের যদি লাগে যে মানে আগে দেখাই, দেখো সাবজেক্ট সিলেবাসটাকে দেখো তুমি। তো সিলেবাসটা দেখো, এখানে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন 3 নম্বর সাবজেক্ট আই থিঙ্ক, এর পরে আছে, পরে আছে এইখানটায়। হুম, ইউনিট, দেখো এখানে ইউনিট 1 এ আছে নেসেসিটি অ্যান্ড ফাংশন অফ প্রোটেক্টিভ সিস্টেম। এই সম্পর্কে আমি 2-4 কথা এখন বলবো। কিন্তু 1.2 থেকে 1.5 যেটা আছে নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল কন্ডিশন, এইটা টাইপস অফ ফল্ট, তারপরে কারেন্ট লিমিটিং রিয়াক্টার, শর্ট সার্কিট কেভিএ ক্যালকুলেশন, এইটা আমি চেষ্টা করবো একদম পরে পড়াতে। মানে প্রিফারেবলি আমি চাইছি কলেজের ক্লাসটা খোলার পর যদি এগুলো করাতে পারি তাহলে বেটার হয়। ইউনিট 2 তে আছে সার্কিট ইন্টারাপ্টিং ডিভাইস, যেটা ফিউজ এবং সার্কিট ব্রেকার, এই সাবজেক্টটা এই টপিকটা দিয়ে আমি এখন শুরু করবো। এরপরে আছে দেখো ইউনিট 3 তে আছে প্রোটেক্টিভ রিলে, বিভিন্ন রকম রিলে, সিটিপিজি, তাদের ইউজ, ওভার কারেন্ট রিলে, বিভিন্ন টাইপের রিলে গুলো, সেই রিলে গুলো সম্পর্কে আছে। ইউনিট 4 এ হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্টের প্রোটেকশন আছে, জেনারেটর প্রোটেকশন, ট্রান্সফর্মার প্রোটেকশন, মোটর প্রোটেকশন, এগুলো। ইউনিট 5 এ আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সাবজেক্টের বিষয়বস্তু, খুব বেশি বড় সিলেবাস না। তো তার মধ্যে হচ্ছে যে এই সাবজেক্টটার আমি এখন যেটা বলতে চলেছি,
ফাংশন অফ প্রোটেক্টিভ সিস্টেম বলতে চলেছি, আর হচ্ছে আমি তারপরে হচ্ছে ফিউজ ব্যাপারটা দিয়ে আমি একটু শুরু করবো। ওকে, বেশ। তো আমি আমার প্রথম তোমাদের সবাইকে একটা প্রশ্ন, যে পারবে উত্তরটা দেবে, সেটা হচ্ছে যে এইটার এইটা আমাকে একটু বোঝাও। প্রথমে এইটা তোমরা আমাকে একটু বলো, নেসেসিটি অ্যান্ড ফাংশন অফ প্রোটেক্টিভ সিস্টেম। এই কথা বলা গিয়ে যে প্রোটেক্টিভ সিস্টেম, এই প্রোটেক্টিভ সিস্টেম ব্যাপারটা কি, কিসের প্রোটেক্টিভ সিস্টেম ব্যাপারটা কি? যার যা মনে হচ্ছে ভুল হোক তবু বলো, বলো, কেউ বলো, যে পারছো বলো। স্যার কোনো ডিভাইসকে প্রোটেক্ট করা, প্রোটেক্টিভ ডিভাইস বলতে। কি কি বলো আগে বলো। প্রোটেক্টিভ সিস্টেম মানে প্রোটেক্টিভ ডিভাইস দিয়ে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে সেগুলোকে প্রোটেক্ট করা। তার হ্যাঁ, তো ইলেকট্রিক দরকার। প্রোটেক্ট করা, হ্যাঁ ও কথাটা ঠিকই বলেছে। শুধুমাত্র এখানে যেটা মানে উল্লেখযোগ্য বিষয় শুধুমাত্র ইকুইপমেন্ট প্রোটেকশন না, মানে সিস্টেমটা পুরো। সিস্টেম বলতে কি, সিস্টেম বলতে যে তোমার পুরো ধরো গ্রিড, ধরো পুরো তোমার এই গ্রিড বলো, তোমার টোটাল পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটা বলো, এই টোটালটারই প্রোটেকশন। দেখো একটা জিনিস ভালো করে বলি। আচ্ছা তোমাদেরকে আমি শুরু করে দিচ্ছি অনবোর্ড, একটু ইয়ে করবে। আমি অনবোর্ডে চলে যাচ্ছি, তার আগে আমি স্টপ করবো প্রেজেন্টিং। এক মিনিট। এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়াও। কি সমস্যা হচ্ছে, একটা একটু হোল্ড করো। প্রবলেম হওয়ার আর সময় পায় না, যখন শুরু করবো তখন। হুম, ওকে। আচ্ছা, আমার সিস্টেমটা আমি অন করলাম, সবাই আশা করি পেয়ে গেছো। কেউ না পেলে একটু বলবে। সবাই পেয়ে গেছো তো, দেখতে পাচ্ছ তো? পেয়েছি পেয়েছি স্যার। পেয়েছো তো? এবং হচ্ছে আমি দরকার হলে মানে দরকার মতো আমি যেরকম লিখবো, যদি মনে হয় স্ক্রিনটাকে একটু বড় করে নিতে হবে তাহলে একটু বড় করে নিতে হবে। ঠিক আছে, মানে যেটুকু যা দরকার আমি যদি মনে হয় যে আমি নিজের, তোমরা নিজেরা যেরকম দরকার সেই পোর্শনটা জাস্ট একটুখানি জুম করে নেবে, রাইট? তো যেটা বলছিলাম আর কি, প্রোটেক্টিভ সিস্টেম। সবাইকে একটা কথা বলি এই প্রসঙ্গে, যে প্রোটেক্টিভ সিস্টেম মানে হচ্ছে যে ও যেটা বললো যে স্যার একটা ইকুইপমেন্টের প্রোটেকশন। তো সবসময় কি ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্টটাই কি একটা সিস্টেমের অঙ্গ, তার বাইরে কি কিছু নেই? তো অ্যান্সারটা হলো যে আমার মনে করি, আমার একটা ইকুইপমেন্টের নাম বলছি, ধরো একটা জেনারেটর, ধরো এটা একটা জেনারেটর রয়েছে। সেই জেনারেটরটা কি করছে, সেই জেনারেটর ধরো আমার একটা ফিডারে পাওয়ার সাপ্লাই করছে, বা ধরো এই পাওয়ার সাপ্লাই করার আগে এখানে একটা ট্রান্সফরমার আছে, তাহলে এই ট্রান্সফরমারটা একটা ইকুইপমেন্ট, এই জেনারেটরটা একটা ইকুইপমেন্ট। তাহলে শুধুমাত্র কি এইটুকুর প্রোটেকশন, সেটা নয়। আমি দেখো যদি পাওয়ার সিস্টেম বলতে বুঝি, তাহলে পাওয়ার সিস্টেম বলতে এই টোটাল এরিয়াটাকে নিয়ে, শুধুমাত্র ধরো এই জেনারেটার সঙ্গে ধরো সাবস্টেশন ভায়া অন্য কোনো জেনারেটর কানেক্টেড, আবার ধরো এটার সাথে সাবস্টেশন ভায়া অন্য কোনো জেনারেটর কানেক্টেড হতেই পারে। তাহলে আমার এই যে টোটাল পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটা, প্রোটেকশন বলতে কিন্তু এই টোটাল পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটার প্রোটেকশনকেই বোঝাবে। ঠিক আছে, এমনটা নয় যে শুধুমাত্র ইকুইপমেন্টের প্রোটেকশন গুলো। তো এই সাবজেক্টের বিষয়বস্তুটা হলো যে আমার যত ইকুইপমেন্ট আছে সেগুলোর ইন্ডিভিজুয়াল প্রোটেকশন তো বটেই, মানে টোটাল ওভারঅল যে সিস্টেমটা আছে এই ওভারঅল সিস্টেমটার প্রোটেকশন। নাও কামস টু দ্য সেকেন্ড পয়েন্ট, হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রোটেকশন। এই প্রোটেকশন ব্যাপারটা বলতে কি বোঝাতে চাইছে, কিসে মানে প্রোটেকশন মানে কি, কি থেকে প্রোটেকশন, কি কি প্রবলেম হতে পারে, প্রোটেকশনের জন্য এখানে কি কি প্রবলেম হতে পারে, বলো, কেউ বলো একটু। যে স্যার এই 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 জিনিস এই এই জায়গা থেকে প্রোটেকশন দরকার হতে পারে, তো বলো কোন জায়গা থেকে প্রোটেকশন দরকার হতে পারে, যে কেউ বলো, বলো। সার্চ চলে এলে। সার্জ চলে এলে, ওটা সার্জ চলে এলে সেটা একটা প্রবলেম হতে পারে। আর কিরকম, মানে প্রথমেই বেশি হুম, কারেন্ট যেটা। হ্যাঁ বেশি কারেন্ট, এইটা একটা কিন্তু বড় পয়েন্ট,
তোমাদের বাড়িতে এই জায়গাটা শুরু হচ্ছে তোমাদের বাড়ি থেকে। তোমার বাড়িতে খেয়াল করে দেখো, তোমার বাড়িতে তোমার যে সুইচ বোর্ডটা আছে, যা সুইচ বোর্ডটা, সেই সুইচ বোর্ড থেকেই তোমার ব্যাপারটা কিন্তু শুরু। সুইচ বোর্ডে একটা কি আছে, একটা দেখো ছোট্ট একটা ফিউজ আছে, তাই না? ফিউজটার কাজ কি? এই ফিউজটার কাজটা কি? বর্তনীকে রক্ষা করা। বর্তনীকে রক্ষা করা, বাংলায় বলেছে বর্তনীকে রক্ষা করার কথা ঠিকই বলেছে। কি থেকে রক্ষা করা সেটাও আগের জন অলরেডি এটা বললো, সেটা হচ্ছে ওভার কারেন্ট, অর্থাৎ বেশি কারেন্ট যাতে না চলে যায়। বেশি কারেন্ট চলে গেলে কি হবে, একটা ইকুইপমেন্ট পুড়ে যেতে পারে, তাহলে সেইটার একটা প্রোটেকশনের কাজ হচ্ছে ফিউজের কাজ। আমার বক্তব্যটা হলো যে এই তুমি যেটা বললো বর্তনীকে রক্ষা করা, অ্যাকচুয়ালি বর্তনীকে রক্ষা করা বললে হবে না, বাংলায় যদি বলতে চাও বলতে পারে বর্তনীকে অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করা। মানে তুমি যেহেতু বাংলায় বললে, আমি যেটা বাংলায় বললাম, বেসিক্যালি হচ্ছে সার্কিটের ওভার কারেন্ট প্রোটেকশন। তো সার্কিটে ওভার কারেন্টের প্রোটেকশনের কাজ করে এই ফিউজ। ফিউজ স্যার আর একটা কাজ করে, তোমাদের সবার বাড়িতে আছে, কি নাম তার? সবার বাড়িতে এমসিবি। এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এটা হচ্ছে দেখো ফিউজ, এটা হচ্ছে একটা সিবি ফর সার্কিট ব্রেকার। তাহলে এই ফিউজ এবং সার্কিট ব্রেকার এগুলো তোমার প্রোটেকশনের অঙ্গ, মানে এগুলো তোমার প্রোটেকশনের বিষয়বস্তু। এগুলো এদেরও নেচার গুলো জানতে হবে, কিভাবে এরা প্রোটেকশন করছে। মোট কথা প্রোটেকশন বলতে আমি এখন বুঝতে পারছি ওভার কারেন্ট প্রোটেকশন। সিস্টেমে কি শুধুই ওভার কারেন্ট প্রোটেকশন হয় নাকি আরো অন্য কিছু হতে পারে? শুধুমাত্র কি ওভার কারেন্ট প্রোটেকশন নাকি আরো কিছু হতে পারে? বলো, যেমন হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, ওভার ভোল্টেজ। অর্থাৎ তোমার বাড়িতে ধরো, তোমার বাড়িতে একটা ইকুইপমেন্ট একটা ভোল্টেজ পাচ্ছে, ধরো তোমার এটা একটা ইকুইপমেন্ট, ঠিক আছে, সেই ইকুইপমেন্টটা ভোল্টেজ পাচ্ছে সাপোজ 230 ভোল্ট আরএমএস পাচ্ছে। দুম করে যদি এটা 230টা দুম করে বেড়ে 500 হয়ে যায়, কি হবে? তোমার ইকুইপমেন্টটা পুড়ে যাবে। যদিও আমাদের বাড়িতে এরকম দুমদাম ওভার ভোল্টেজের চান্সটা নেই, নেই বলেই তোমাকে ওই রকম তোমার বাড়িতে ওভার ভোল্টেজ প্রোটেকশনের কিছু নেই। তোমার বাড়িতে যেটা আছে হতে পারে ওভার কারেন্ট হতে পারে। তো ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য তোমার বাড়িতে অলরেডি ফিউজ বা এমসিবি বা অনেক সময় দুটোই রয়েছে। কিন্তু ওভার কারেন্ট প্রোটেকশন যেটা বলছি, এই ওভার ভোল্টেজ প্রোটেকশন, সেটা মেবি তোমার বাড়িতে নেই। ওটা কোথায় আছে জানো? ওটা আছে তোমার বাড়িতে যে সাবস্টেশন থেকে সাপ্লাইটা আসছে, সেই সাবস্টেশনের এখানে ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে। শুধু ওভার ভোল্টেজ না, আন্ডার ভোল্টেজ প্রোটেকশনও আছে, ওটাও আছে। ওভার ভোল্টেজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার ভোল্টেজ দুটো প্রোটেকশনই রয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রোটেকশনের বিষয়বস্তু। প্রোটেকশন মানে হচ্ছে আমরা এখানে স্যার রক্ষা করবো। বাড়িতে যেটা স্টেবিলাইজার থাকে সেটা তো ওভার ভোল্টেজ নয়? না, ওটা ওভার ভোল্টেজ প্রোটেকশন নেই। ওটায় তোমার আছে, ওটাতে হচ্ছে তোমার যদি লো ভোল্টেজ হয়ে যায়, তুমি চাইলে ওটাকে ট্রান্সফরমার ট্যাপিং গুলোকে আপ ডাউন করে তুমি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারো। ওভার ভোল্টেজ প্রোটেকশন আমি ওখানে ওইভাবে ঠিক বলতে পারবো, মানে বলা যাবে না, তবে হ্যাঁ বলতে পারো যে যদি ওভার ভোল্টেজ হয়ে যায় তখন স্টেবিলাইজার নিজেই আবার মানে ট্যাপিং নিজেই চেঞ্জ করে নেয়। হ্যাঁ, কাইন্ড অফ। ওখানে আছে অ্যাকচুয়ালি ভোল্টেজ রেগুলেশন আছে, নট প্রোটেকশন। ওখানে ভোল্টেজ রেগুলেট করা হয়, অর্থাৎ যদি তোমার ধরো কম ভোল্টেজ আছে ওটাকে যদি অটোমেটিক স্টেবিলাইজার হয়, কম ভোল্টেজ এলে ভোল্টেজ বাড়িয়ে দেবে, বেশি ভোল্টেজ চলে এলে ভোল্টেজ কমিয়ে দেবে। ওটা হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ রেগুলেশন। প্রোটেকশন সেই অর্থে বলা যায় না। তোমার স্টেবিলাইজারের ভেতরে দেখবে একটা ফিউজ আছে, দেখবে একটা কার্টিজ টাইপ ফিউজ আছে, ওই ফিউজটা কিন্তু কাজ হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন করা। ওভার ভোল্টেজ প্রোটেকশন সেভাবে নেই, ওই অর্থ ওর ভেতরে নেই। হ্যাঁ বলো। বলছি স্যার, সাবস্টেশনে ভোল্টেজের প্রোটেকশন আছে, আন্ডার ভোল্টেজের প্রোটেকশন আছে, তো স্যার হাই কারেন্টের প্রোটেকশন দিতে পারতো? আছে তো, কে বলো নেই? আমি খবর বললাম নেই, আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আন্ডার ভোল্ট মানে তোমার সাবস্টেশনে ওভার কারেন্ট ডিরেকশনাল সমস্ত রকম আছে। আর সাবস্টেশনে এক্স্যাক্টলি কি কি আছে সেইটা তোমরা একদম পরে দেখবে, মানে পরে যখন একটু এগোবো তখন ওইখানে গিয়ে দেখবে যে সমস্ত কি কি রকম অ্যাকচুয়ালি প্রোটেকশন হয়। ভাবি এইটুকু মনে হচ্ছে এখন, পুরো মনে কি মনে হচ্ছে যে শুধুমাত্র হয়তো ওভার ভোল্টেজ আর হয়তো ওভার কারেন্ট, ও বা ওটা নয়, আরো অনেক রকম প্রোটেকশন আছে। তো সেইগুলো পরে দেখবে, অনেক রকম আছে সাবস্টেশনে, সব রকম আছে। বলো। স্যার বলছিলাম যে এমসিবি 25% বেশি ভোল্টেজ, বা মানে এমসিবি আমরা সিলেক্ট করি তো স্যার 25%, যত টোটাল যে আমার লোডটা আছে তার চেয়ে 25% বেশি, মানে সেটা কিসে সিলেক্ট করি, কিলোওয়াটে না অ্যাম্পিয়ারে? অবশ্যই অ্যাম্পিয়ার। এমসিবি কোনো ওয়াটেজ রেটিং বলেও কিছু হবে না। এমসিবিটা তোমার কত অ্যাম্পিয়ার হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এমসিবি যখন পড়াবো ওখানে দেখবে দুটো টার্ম আছে, একটা হচ্ছে তোমার
মাইক একটু মিউট করবে, না হলে ভিডিওটা আটকে যাবে। হ্যাঁ, একটা ওখানে দেখবে এমসিবিটা তোমার দু রকম প্রোটেকশনের কথা ওখানে বলা আছে। একটা প্রোটেকশন হচ্ছে তোমার যে রেগুলার যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে লিমিট করে, মানে ওটা একটা অ্যাম্পিয়ার আছে। আর একটা যে সার্জ কারেন্ট কিলো অ্যাম্পিয়ার, সেটাও দুটো রেটিং ওখানে লেখা থাকে। এবার হ্যাঁ, এটা কত ভোল্টেজের জন্য এটা অপারেটেবল সেইটাও লেখা থাকে, দুটোই থাকে আর কি। তো সেই কারণে কিন্তু এটা তুমি যখন সিলেকশন করা হবে এমসিবি, তখন হচ্ছে কারেন্ট রেটিং দেবে, ঠিক আছে? সেটা আমি যখন এমসি পড়বো ডিটেল, তখন ওইখানে আসবো। তো মোট কথা প্রোটেক্টিভ সিস্টেম ব্যাপারটা সম্পর্কে আমরা এইটুকু ধারণা পেলাম কি না, প্রোটেক্টিভ সিস্টেম হচ্ছে আমার টোটাল পাওয়ার সিস্টেমে যা সমস্ত ইকুইপমেন্ট আছে, বোথ ইকুইপমেন্ট গুলো এবং টোটাল নেটওয়ার্কের কম্পোনেন্ট গুলো, এদেরকে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট বা এই ধরনের আনন্যাচারাল ফেনোমেনা, এই আনন্যাচারাল ফেনোমেনা গুলোকে, মানে ফেনোমেনাটা ন্যাচারাল ফেনোমেনাও হতে পারে, মোট কথা হচ্ছে আননর্মাল মানে অ্যাবনর্মাল কন্ডিশন যেটাকে আমি বলছি, যেটা হওয়া উচিত না, সেই জায়গা থেকে বাঁচানো। এবং যত বেশি এই, কেন এটার ইম্পর্টেন্স, কারণ এইটার উপরেই দাঁড়িয়ে আছে আমাদের স্টেবিলিটি। তোমার বাড়িতে আজকে তোমরা সবাই আমার ভিডিও লেকচারটা দেখতে পাচ্ছ, ইলেকট্রিসিটি অলরেডি রয়েছে ফর দিস প্রোটেকশন সিস্টেম। যদি এটা না থাকে, যে কোনো মুহূর্তে সিস্টেম বেরিয়ে যাবে। তো সেই জন্যই আমাদের এটা জানতে হবে। তো প্রথম ধরো মোট কথা এইখানে একটা মোটামুটি একটা কনসেপ্ট পেলে যে আমাকে হ্যাঁ এই জায়গাগুলো থেকে প্রোটেকশন করতে হতে পারে। এবার প্রথমেই আমি তোমাদের যেটা আজকে বলছি সেটা হচ্ছে ফিউজ থেকে আমি ধরো শুরু করছি, যে জিনিসটা মোটামুটি সকলের অল্প বিস্তর কিছুটা হলে পরিচিত, এই ফিউজ ব্যাপারটা সম্পর্কে, তাই তো? আমার খুব মনে পড়ে, হাসি পায়, এখনো মনে পড়লে হাসি পায়। আমি হচ্ছে একটা কলেজে এক্সটার্নাল হয়ে এক্সামিনার হয়ে পরীক্ষা নিতে গিয়েছিলাম। ওখানে জিজ্ঞাসা করেছিলাম ফিউজের কাজ কি। একটা ছেলে কনফিডেন্টলি উত্তর দিল উড়ে যাওয়া, উড়ে যাওয়া। তো আমি সেটা শুনে আমি সমানে 1 মিনিট না হেসেছি। আমি বলছি ওর কি ডানা আছে নাকি, ফিউজের ডানা আছে, ডানা মেরে পাখির মতো উড়ে যায়? তো ও বলে ফিউজের কাজ উড়ে যাওয়া। আমি ভালো, তাহলে হয়তো উঠতে পারে ফিউজ, আমি জানি না, ডানা ফানা আছে। তো ওই যে সেটা উত্তর দিচ্ছিল উড়ে যাওয়া, এই ওর ছেলেটার উড়ে যাওয়া উত্তরটার পিছনে দুটো যুক্তি আছে। একটা হচ্ছে ও আইদার বইটাকে পড়েনি, মানে টেকনিক্যাল টার্মটাকে ও বলতে চায়নি বা বলতে পারিনি, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই উড়ে যাওয়া ব্যাপারটাকে ওকে ছোট থেকে শোনানো হয়েছে, হ্যাঁ ফিউজটা উড়ে গেছে, ফিউজ উড়ে গেছে দেখা, ওই যে ওই জন্য ফিউজটা উড়ে যায়। তো পাখির মতো ডানা মেলা তো উড়ে যায় না। কি হয় ফিউজের ভেতরে, যে কেউ একজনের রেসপন্সটা দাও যে অ্যাকচুয়ালি এর ভেতরে হয় কি। স্যার ওভার ফিউজের কারেন্ট হলে কেটে যায় ওটা ফিউজটা। কেন কেটে যায়? তো দুটো তার লাগানো থাকে স্যার ওটা ওইটা, পুড়ে যায়, দুটো? স্যার মানে ওভার দুটো কারেন্টের জন্য ওটা কানেক্ট পুড়ে করা যায়, আই থাকে। স্কোয়ার আর এর জন্য। একজন একজন কি বললো? স্যার আই স্কোয়ার আর এর জন্য ওটা পুড়ে যায়। আই স্কোয়ার আর এর জন্য ওটা পুড়ে যায়। তো আই স্কোয়ার আর কি সব জায়গায় হয় না, সব জায়গায় ইয়ে থাকে না, ধরো স্যার ওটা সাপোজ রোদ, স্যার ওটার ব্লো পয়েন্ট কম থাকে। সেটা হচ্ছে যে ধরো আমার এইটা হচ্ছে মনে করো একটা সাপ্লাই, এটা হচ্ছে মনে করো আমার ফেজ, আর এটা মনে করো আমার নিউট্রাল। এইটা হচ্ছে আমার একটা লোড। তাহলে এই লোডের সঙ্গে ফেজ নিউট্রালটা আমি কিভাবে লাগাবো? না ফেজে ধরো মনে করো একটা এরকম ফেজ থেকে একটা সাপ্লাই নিলাম, যে এইখানটায় লাগাচ্ছি আমি ফিউজ, তারপরে লাগাচ্ছি আমি একটা সুইচ, এই লাগালাম, আর নিউট্রাল পয়েন্টটা এদিকে লাগিয়ে দিলাম। এই তো ঠিক আছে। আমার বক্তব্যটা হচ্ছে যে তোমরা বললে যে ওটার তোমার মেল্টিং হয়ে যায় বা যাই হোক আর কি। তো এর মধ্যে কি আছে যদি ভালো করে দেখি, যে এর মধ্যে দেখবো যে একটা সরু তার আছে, এর মধ্যে একটা সরু তার আছে এই জায়গাটা, যেটা ব্লু কালারে দেখিয়েছি আমি। তো এই যে ব্লু কালারের যে ওয়্যারটা রয়েছে, সেই ওয়্যারটা ধরো মনে করো পুড়বে। কখন পুড়বে? ধরো আমি এটা কানেক্ট করলাম, কানেক্ট করলে কি হবে, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। আচ্ছা এটা সিরিজে আছে না প্যারালালে আছে? এই যে এইখান থেকে এইটুকু বলবে সিরিজ আছে না প্যারালাল আছে, এইখান থেকে এইটুকু, এইখান থেকে স্টার্টিং আছে স্যার, সুইচটার ফিউজটা স্যার সিরিজে আছে। সিরিজে আছে, ওটাই বলছি। এইখান থেকে এইটুকু আমি যদি নেটওয়ার্ক ধরি, দেখো টোটালটা আমার সিরিজে আছে। তাহলে যদি সিরিজে থাকে তাহলে এর ভেতর দিয়ে তো একটাই কারেন্ট যাচ্ছে, আই। যে আই এখান দিয়ে যাচ্ছে সেই আইটাই ফিউজের ভেতর দিয়ে যাচ্ছে, সেই আইটাই সুইচের ভেতর দিয়ে যাচ্ছে, সেটাই লোডের ভেতর দিয়ে এখান দিয়ে আই রিটার্ন করে আসছে। তাহলে টোটালটা পথে তো আমার আইটা সেম।
আমার প্রশ্ন হচ্ছে তাহলে আই স্কোয়ার, তুমি যেটা বললে যে ফিউজটা পুড়ে যাচ্ছে আই স্কোয়ার আর এর জন্য, ভালো কথা, আইটা তো সব জায়গাতেই সেম। হ্যাঁ, এবার আর তুমি বলতে পারো যে এইটা হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে ওয়্যার, হ্যাঁ, এটা ওয়্যারের জন্য এখানকার আর এর ভ্যালু প্রচন্ড কম, ধরো 10 to 0 আর কি। লোডের ধরো একটা আর এর একটা সার্টেন ভ্যালু আছে, ধরো 20 ওহম, কথার কথা বলছি। হ্যাঁ, এইখানে ধরো রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নেই, অলমোস্ট 0। এইখানটায় তাহলে কি আছে, আর এর ভ্যালু এই জায়গাটা কি, কি অবস্থা? খুব বেশি নাকি খুব কম নাকি কি? খুব বেশি হবে কারণ তারটা প্রচন্ড সরু থাকে। তুমি বলছো খুব বেশি হবে, যদি আর এর ভ্যালু খুব বেশি হয়, হ্যাঁ গো, এখানে এই যে কারেন্টটা ডিমান্ড করবে, এই কারেন্ট এখান থেকে যেতে পারবে তো? তোমার বক্তব্য অনুযায়ী যদি বলা হয় যে আর এর ভ্যালু খুব বেশি, আচ্ছা খুব বেশি কত? তুমি বলে স্যার দিয়ে দিন কিলো ওহমে দিয়ে দিন, 2 কিলো ওহম। হ্যাঁ গো, এখানে যদি 2 কিলো ওহম হয়, এখান দিয়ে এই যে কারেন্টটা ডিমান্ড করবে, কারেন্টটা যেতে পারবে আদৌ? হ্যাঁ কি না? স্যার তারের ক্রস না সেকশনটা কমই হয়। তারের ক্রস এই, সেকশনটা বেশি কমই হয় হয়, স্যার, বেশি হয়। Sorry, তারের sir, ক্রস সেকশন কম বেশি হয়। না ফিউজটা স্যার, কম সরু হয়। গো, সরু চুলের মতো হ্যাঁ সরু, এই স্যার, চুলের। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে আর এর ভ্যালুটা হচ্ছে যে, আমি যেটা বলছি আর এর ভ্যালু, তুমি বলছো যে এটা খুব কম না হলে খুব বেশি। তুমি বলছো খুব বেশি, তো খুব বেশি হলে আমার প্রশ্ন হচ্ছে খুব যদি বেশি হয়, ক্রস সেকশন সরু মানে কি আমরা বুঝি, হ্যাঁ ডেফিনেটলি বেশি, কারণ হচ্ছে আমরা এটুকু বুঝতে পারছি যে ক্রস সেকশনটা অনেকটা প্রচন্ড সরু, তাই বলে এমনটাও নয় যে খুব বেশি। খুব বেশি মোটেও হবে না, খুব বেশি যদি হতো না তাহলে এখান দিয়ে কারেন্টটা যেতেই পারতো না, সিম্পলি যেতে পারতো না। মানে এই যে কারেন্টটা ডিমান্ড করবে, সেই কারেন্টটা কিন্তু ফিউজ দিয়ে যেতে পারতো না। তুমি ভালো করে দেখো, এটা সার্কিটটা সিরিজে আছে, এই আর হচ্ছে 2 কিলো ওহম আর এই আর হচ্ছে 20 ওহম, তাহলে টোটালটা কত? 2000 প্লাস 20, মানে 2020। ওর বাবারে, এই সংখ্যাটা অপয়ের সংখ্যা, হ্যাঁ আমি নেওয়াটাই ভুল হয়েছে, অপয়ের সংখ্যা এটা একটা। যাই হোক তো, যাই হোক আর কি, তো যে যে রেজিস্ট্যান্সটাই হোক আর কি, এই লেখাটা মুছে দিচ্ছি, এই লেখাটা খুব অপয়া, আমি রাখতে চাই না ইয়েতে। তো এই যে হিউজ রেজিস্ট্যান্স হচ্ছে, তার জন্য কিন্তু সাফিসিয়েন্ট যে কারেন্টটা ডিমান্ড করবে, সেই কারেন্টটা কিন্তু এখান দিয়ে সিম্পলি ফ্লো হতে পারবে না, সিম্পলি পারবে না। তাহলে এখানে উপায় কি? তখন হচ্ছে যে সেকেন্ড একজন উত্তরটা দিয়েছ যে না, এটা আই স্কোয়ার আর ম্যাটারটা অতটা নয়, আই স্কোয়ার যেখানে যাই হোক, এইটাকে যেটা হতে হবে লো মেল্টিং পয়েন্ট, অর্থাৎ যাওয়ার সময়, কারেন্ট যাওয়ার সময় হিট সবাই হবে। এই যে 20 ওহম, এর ভেতর দিয়ে ধরো যাচ্ছে কারেন্ট, এই লোডটা কি হিট হচ্ছে না? একটা মেশিন চলার সময় কি হিটেড হয় না, গরম হয় না? হয়তো কয়েলটা গরম হয়, তো সেখানেও একটা আইস করার কাজ করছে। এই যে ওয়্যারের ভেতর দিয়ে খুব বেশি গরম হতে পারে না, তার কারণটা হচ্ছে যত কারেন্টই যাক এর রেজিস্ট্যান্স কিন্তু 0, সেই জন্য আই স্কোয়ার ইন্টু, মানে 0 মানে কি অলমোস্ট টেন্স টু 0, তো যার জন্য আই স্কোয়ার ইন্টু 0 করে সেই 0 হিট, মানে ক্যালোরি বলো, ঝুলে বলো, যে ইউনিটেই বলো, এখানে 0 হিট জেনারেট হয়। সেই জন্য এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটা কিন্তু খুব বেশি গরম হয় না। হ্যাঁ, এবার যদি হিউজ কারেন্ট যেতেই থাকে, এর 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 যে ক্ষমতা, তার বাইরে যদি কারেন্ট যেতে থাকে এই কয়েলটা, তখন দেখবে তারটা গরম হবে, হয়ও তার গরম। সেরকমই এটা সব জায়গায় গরম হবে। ইভেন এইখানে একটা তুমি যে সুইচ লাগিয়েছো, এখানে একটা সুইচ আছে একটা, এই সুইচটাও কিন্তু গরম হবে। এবার ডিপেন্ড করবে যে কতটা গরম। বাজারে যখন সুইচটা তুমি কিনতে গেছো, ধরো এই সুইচটা যখন কিনতে গেছো তুমি, কথা কথা বলছি, এই সুইচটা ধরো তোমার 10 অ্যাম্পিয়ারের সুইচ বা 15 অ্যাম্পিয়ারের সুইচ, এটা একটা 15 অ্যাম্পিয়ারের সুইচ মনে করো। তখন বাজার থেকে যখন কিনতে গেছে, তখন এই সুইচের মেকার বলেই দিয়েছে তুমি যদি এর ভেতর দিয়ে 15 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট পাঠাও, তাহলে ওটা কিন্তু সেরকম কিছু গরম হবে না। তার থেকে বেশি যদি কারেন্ট পাঠাতেই থাকো, একটা টাইম পর সুইচটা ড্যামেজ হয়ে যাবে, বিকজ অফ দিস হিট। তার মানে সুইচের মেকার বলে দিল যে তোমাকে 15 অ্যাম্পিয়ারের বেশি তুমি এদিকে ফ্লো বেস করবে না, তার নিচে করো তার অসুবিধা নেই। সেরকমই প্রত্যেকটা এই যে কন্ডাক্টরটা তারটা রয়েছে, এই তারটারও একটা তার লিমিট আছে, যে এটা কিন্তু এত বেশি কারেন্ট এর ভেতর দিয়ে যাওয়াটা ঠিক নয় বা নিয়ে যাওয়া যাবে না, তাহলে তারটা গরম হবে, তারটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে দুদিনে। ইত্যাদি কারণের জন্য দেখো আইস করা সব জায়গাতেই থাকছে, এখানেও একটা হিট থাকছে, এ টলারেট করে নিচ্ছে, এখানেও একটা হিট এ টলারেট করে নিচ্ছে, এখানেও যদি খুব অল্প পরিমাণ গরম হয়, কন্ডাক্টরটা টলারেট করে নিচ্ছে। ফিউজ হচ্ছে একটা এমন জায়গা যার কিন্তু এমন হাইফাই কিছু রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্সটা হাইফাই না। ম্যাটারটা হচ্ছে তারটা খুব সরু, একটা সরু চুলের মতো তার। কেন?
ইচ্ছা করে এটা একটা কথাকে বলতে পারি ইন্টেনশনালি উইক পয়েন্ট। ইচ্ছাকৃতভাবে এই জায়গাটাকে দুর্বল করে রাখা হয়েছে, ইচ্ছাকৃতভাবে দুর্বল করা, ইন্টেনশনালি উইক পয়েন্ট করা হয়েছে। তার কারণটা কি, এর মধ্যে একটা আই স্কোয়ার আর জেনারেট হবে হিট। এটা যে পরিমাণ অ্যাম্পিয়ার, ধরো এর ভেতর দিয়ে কথা বলছি ম্যাক্সিমাম 12 অ্যাম্পিয়ার অব্দি এর ভেতর দিয়ে যদি যায়, তাহলে যে পরিমাণ হিটটা হবে এই একটা সরু তার সেটা টলারেট করে নেবে, সহ্য করে নেবে। তার বেশি যদি অ্যাম্পিয়ার যায় তখনই এমন পরিমাণ হিট হবে এই তারটা গলে যাবে, গলে গিয়ে সার্কিটটাকে ডিসরাপ্ট করে দেবে। অর্থাৎ কিনা সিস্টেমে তোমার সুইচ, এই কন্ডাক্টর, লোড, এরা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে এদের যা রেটিং, অর্থাৎ সুইচের যে রেটিং 15 অ্যাম্পিয়ার, তার থেকে যদি তুমি বেশি অ্যাম্পিয়ার অর্থাৎ 18 অ্যাম্পিয়ারের ভেতর দিয়ে পাঠাও, সুইচটা গরম হবে কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হবে না। কিন্তু এখানে করেছে কি, তারটাকে ইচ্ছে করে সরু করে দিয়েছে, যাতে করে কি হচ্ছে, যেই 12 অ্যাম্পিয়ারের বেশি ফ্লো হতে যাবে সঙ্গে সঙ্গে ওটা মেল্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে উইক করা হয়েছে যাতে করে আমার সার্কিটকে প্রোটেক্ট করতে পারে। এই তো কনসেপ্ট, ইন্টেনশনালি উইক পয়েন্ট করা হয়েছে এটাকে। কাজেই তোমার বাড়ির যে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডে খেয়াল করে দেখো, সুইচ বোর্ডে যতগুলো পয়েন্ট আছে সব কিন্তু ফিউজের ভেতর দিয়ে সিরিজে কানেক্টেড। অর্থাৎ যেটা বলতে চাইছি, যে তোমার বাড়ির এই সুইচ বোর্ডটা দেখো, ধরো তোমার ফেজের যে তারটা এলো, এটা ফেজের তার মনে করো, ফেজের যে ওয়্যারটা এলো, ওয়্যারটা এসেই প্রথমে ফিউজের ভেতর দিয়ে গেছে, যাওয়ার পর এইখান থেকে বেরিয়ে সবগুলো সুইচের ভেতর দিয়ে, ধরো সার্কিট নাম্বার 1, সার্কিট নাম্বার 2, সার্কিট নাম্বার 3 কানেক্টেড। এইখান থেকে ওরা প্যারালালি ভাগ হয়েছে। তার আগে দেখো, বিফোর দ্যাট ফিউজটা কিন্তু সিরিজে কানেক্টেড আছে ফিউজটা। কারণটা একটাই, কারণ যে কোনো একটা সার্কিটের ভেতর দিয়ে আচমকা হিউজ কারেন্ট চলে যেতে পারে। আচমকা যদি এখান দিয়ে হিউজ কারেন্ট যায়, তাহলে এই হিউজ কারেন্ট এখান দিয়েই আসবে, সেটা এর ভেতর দিয়েই যাবে। এবং এটা এমন ভাবেই ডিজাইন করা, এই যে সরু তারটাকে এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে পার্টিকুলার একটা অ্যাম্পিয়ার অব্দিও টলারেট করবে, তার বেশি গেলেই ওটা মেল্ট হয়ে গিয়ে পুড়ে গিয়ে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে। সার্কিটকে ডিসকানেক্ট করে দেওয়া মানে, যে লোডটা ধরো শর্ট সার্কিট হয়ে গেছিল, এই লোডটা হিউজ কারেন্ট কেন ডিমান্ড করছিল, কারণ এর সঙ্গে বেসিক্যালি যেটা হয়েছিল, এই লোডটা বেসিক্যালি আমার শর্ট সার্কিট হয়ে গেছিল, অর্থাৎ নিউট্রালের সঙ্গে মনে করো একদম শর্ট সার্কিট হয়ে গেছিল ফেজ থেকে, সেই জন্য হিউজ কারেন্ট ডিমান্ড করছিল। আর ও তখন কি করলো, ডিসকানেক্ট করে দিল। ডিসকানেক্টটা করে কি করলো, ওরে এটাই করলো যে যদি ও ডিসকানেক্ট না করতো, তাহলে সেই হিউজ অ্যাম্পিয়ারটা কন্টিনিউয়াসলি এই টোটাল এইটার ভেতর দিয়ে কন্টিনিউয়াসলি ফ্লো করতো, এবং করতে করতে একটা সময় পরে তারগুলো গলে যেত। ভালো করে ব্যাপারটা মাথায় রাখো, আই স্কোয়ার আর হিটটা সব জায়গাতেই হতে পারে। যদি আইটা হিউজ হয়, গরমটা এই তারও হবে, হিউজও হবে। কিন্তু তার যদি গরম হয়, ওকে তুমি গরম হওয়ার জন্য ম্যাক্সিমাম 1 মিনিট বা 2 মিনিট অব্দি ওকে অ্যালাউ করতে পারো। আমি যদি মানে কম কারেন্টের রেঞ্জে হচ্ছি, আর যদি শর্ট সার্কিট রেঞ্জে হয়ে যায়, আমি তারের ভেতর দিয়ে শর্ট সার্কিট ম্যাক্সিমাম 2 সেকেন্ড 3 সেকেন্ড অব্দি অ্যালাউ করতে পারি। 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য যদি হিউজ কারেন্ট এই ওয়্যারের ভেতর দিয়ে যায়, তারটা কিন্তু পুড়বে না, তার বেশি গেলে নষ্ট হতে পারে। তাহলে আমার হাতে ওই 2-3 সেকেন্ডই সময় রয়েছে, যার ভেতরে কিন্তু কারেন্টটাকে স্টপ করতে হবে। উপায় কি, ইচ্ছাকৃত হবে এই জায়গাটাকে উইক পয়েন্ট করে দাও, তাতে করে কি হবে, উইদিন লেস দ্যান 1 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম সময় এটা পুড়ে যাবে। তাহলে এই গোটা সিজনের তারটা তোমার রক্ষা পেয়ে গেল। ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার সবার কাছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে এই জায়গা থেকে, যে কোনো ফিউজ সম্পর্কিত কোনো প্রশ্ন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আগে আজ কিনা বলো, না থাকলে আমি আরেকটা জিনিস বলবো। আচ্ছা স্যার, অনেক সময় দেখেছি যে এমনি তামার তার লাগিয়ে দেয় ফিউজ, এটা কি করে করে? কিছুই না, আমি তোমায় কি বললাম যে এটা একটা ইচ্ছাকৃত হবে উইক পয়েন্ট। কিন্তু এমনি মোটা নর্মাল তার লাগিয়ে দিয়ে তো উইক পয়েন্ট তো হচ্ছে না, মানে নর্মাল যে তার বেঁধে দেয় দেখেছি যে বাড়িতে বা অনেক ক্ষেত্রে। ওটা উচিত নয় তো, ওটাই আমি বলবো, ওটা আমি বলতে যাচ্ছি আমি, ওটা তো উচিত নয়। দাঁড়াও আমি ওটা বলে দিই আগে। সেটা হচ্ছে যে ও যে বলছে যে স্যার একটা সরু তামার তার তো লাগিয়ে দিতে পারি, সরু তামার তার যদি লাগাও, হ্যাঁ হয়তো এক্সাক্ট কারেন্ট রেটিংটা তোমার অ্যালাউ হবে না। মানে ধরো বাজারে 6 অ্যাম্পিয়ারের ফিউজ তার কিনতে পাওয়া যাচ্ছে, সেই তারটা যদি লাগাও, তাহলে গ্রেটার দেন 6 অ্যাম্পিয়ারে ফিউজটা ব্লোন আউট হয়ে যাবে, মানে পুড়ে যাবে।
এবার সেই তার তুমি যদি না লাগিয়ে একটা সরু চুলের মতো কপার তার স্ট্যান্ড থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে সেইটাকে তুমি যদি লাগাও, হতে পারে হয়তো 6 অ্যাম্পিয়ারে ট্রিপ করবে না, হয়তো 7 অ্যাম্পিয়ারে হবে বা 8 অ্যাম্পিয়ারের উপরে ট্রিপ করবে, ফিউজটা ব্লোন হবে, সেটা হতে পারে। সেক্ষেত্রে যেটা হবে যে তোমার এক্সাক্ট কারেন্ট রেটিংটা ম্যাচ করবে না, কিন্তু ফিউজিং ব্যাপারটা কাজ করবে। অর্থাৎ যদি শর্ট সার্কিট কোথাও হয়ে যায়, একটা সরু তার পুড়ে যাওয়ার জন্য এনাফ। এটা একটা ইচ্ছাকৃত উইক পয়েন্ট। তবে এটা কখনোই মোটা তার লাগানো যাবে না, লাগালে কি হবে সেটা আমি পরে বলছি। আরেকজন কি প্রশ্ন করলে একটু বলো। স্যার মানে এই যে ফিউজ লাগানোর কোনো ক্যালকুলেশন আছে কি? দেখেছি মানে যে ওয়ারিং যারা করতে আসে তারা হয়তো তারগুলোকে সরু সরু দিয়ে করে দেয়। ওরা থাম্ব রুল ফলো করে। যারা ওয়ারিং করতে আসছে ওরা থাম্ব রুল ফলো করে যে কত অ্যাম্পিয়ার আছে, 28 অ্যাম্পিয়ার। 28 অ্যাম্পিয়ার তার মানে একটা কাজ করো, ওই সরু যে কপার তারটা আছে ওই 4 গাছা তার লাগিয়ে দাও। ওরা একটা জানে যে ধরো একটা সরু তার মোটামুটি 8 অ্যাম্পিয়ারের, এই 7 অ্যাম্পিয়ারের রেঞ্জ অব্দি একটা সরু তার অ্যালাউ করতে পারে। যদি আমার সিস্টেমে 28 অ্যাম্পিয়ার হয়, মানে 28 অ্যাম্পিয়ার যদি আমার অব্দি অ্যালাউ করতে হয়, তাহলে 4 7 28, তাহলে 4 গাছে তার সরু সরু লাগিয়ে দেবো। ওরা একটা থাম্ব রুল ফলো করে, যদিও সেটা এক্সাক্ট ম্যাচ করে না সবসময়। কারণ বুঝতেই পারছো যে তোমার কপার তারটারও কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যে কোনো কোম্পানি কপার তারের কপার কোয়ালিটি অনেক বেটার। আবার ধরো ধরো তুমি একটা 4 স্কোয়ার তার আছে, সেই তারের ভেতর থেকে একটা স্ট্র্যান্ড যদি তুমি ছিঁড়ে নাও, তার যা কোয়ালিটি হবে, যদি 1.5 স্কোয়ার ওয়ার থেকে একটা তার ছিঁড়ে নাও, সেরকম সেই কোয়ালিটি হবে না। ওরা একটা থাম্ব রুল ফলো করে যে যদি 2.5 তার হয়, তাহলে ওখান থেকে যদি আমি এক গাছা ছিঁড়ে নিই, মানে একটা সরু স্ট্যান্ড ছিঁড়ে নিই, সেটা মোটামুটি 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি কাজ করবে। ওরা সেই থাম্ব রুল জায়গায় ফলো করে, আর কিছু না। অ্যাকচুয়ালি ওটা করা উচিত না, সিম্পলি উচিত না। কারণ তোমাদের ফিউজ সেক্টরটা পড়ানো হচ্ছে, এখানে তোমরা দেখবে যে টিন, লেড বা সিলভার, রূপো, এই দুটো মেটেরিয়ালকে আমরা চুজ করছি ফিউজিং ওয়ার্ডের এলিমেন্ট হিসেবে। দেখবে ওটা ওখানে আছে। এবং সেক্ষেত্রে দেখবে যে ওই মানে যখন চুজ করবো ওইখানে দেখবে একদম অ্যাম্পিয়ারটা পুরো একদম ফিক্স আছে, যে হ্যাঁ এইটা এত অ্যাম্পিয়ারের জন্য ঠিক আছে, এরকম। আর কারো কোনো প্রশ্ন? এবার যেটা আমি বলছিলাম, যেটা ও বললো স্যার বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায়, হুম স্যার বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটা মেনলি অ্যালুমিনিয়ামের পাওয়া যায়, কিন্তু অনেকটা মোটা হয়। অ্যালুমিনিয়াম তুমি কোথায় দেখেছো? অ্যালুমিনিয়ামের তো না, ওটা টিন আর লেড। টিন আর এসএন স্ট্যানাম, মানে টিন প্লাস লেড, টিবি, এর একটা সংকট ধাতু ওটা। ওটা অ্যালুমিনিয়াম দেখে মনে হয় অ্যালুমিনিয়াম, তুমি কি মানে কমলা ওই লালচে কালারের নয় ভালো ভাবো যে তাহলে কপার নয়, তাহলে অ্যালুমিনিয়াম হবে। ওটা অ্যালুমিনিয়াম নয়, ওটা টিন আর লেডের একটা সংকট ধাতু। ঠিক আছে, হচ্ছে এটা। আচ্ছা, এবার সবাইকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ও যে কথাটা বললে একটু আগে, যে মানে অনেক সময় ফিউজের জায়গায় মোটা তার লাগিয়ে দিল। এবার দেখো কি কি হতে পারে বা কি না না হতে পারে। ঠিক আছে, আমার সার্কিটটাকে আমি এইভাবে ডিজাইন করেছি যে এইখান থেকে ধরো মেন ফেজের ওয়্যারটা ঢুকলো, মোটা তারটা ঢুকলো, এখানে একটা বড় জাতের একটা ফিউজ আছে, বেশ বড় জাতের ফিউজ। সেই ফিউজটা আপ টু 30 অ্যাম্পিয়ার অব্দি ও অ্যালাউ করবে, 30 অ্যাম্পিয়ার অব্দি অ্যালাউ করবে মনে করো ফিউজটা। সেই যে 30 অ্যাম্পিয়ারের ফিউজটা আছে, সেই ফিউজ থেকে লাইনটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। অর্থাৎ এদিকে একটা ডিস্ট্রিবিউশন হয়েছে, দেন আমার ধরো এদিকে একটা ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এখানে যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে সেইখানটা এসে আবার এখানে একটা ছোট একটা ফিউজ আছে, সেখান থেকে একটা সার্কিট কানেক্টেড। এখানে একটা ফিউজ আছে, সেখান থেকে একটা সার্কিট কানেক্টেড। এই যে ফিউজ গুলো আছে, এটা একটা ফিউজ, এটা এগুলো সব একটা করে ফিউজ। সেই ফিউজ গুলোর ভেতরে, সেই ফিউজ গুলো মনে করো 10 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট ক্যারি করতে পারে, তার বেশি হলে ওটা ব্লোন আউট হয়ে যাবে। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা ফরবিডেন এরিয়া, এখানে কিছু আঁকা যাবে না। তো ধরো এখানে একটা বড় জাতের ওই 30 অ্যাম্পিয়ারের ফিউজটা আছে, ঠিক আছে।
এবং সেইখান থেকে মনে করো ফেজ থেকে কানেক্টেড সিস্টেমটা। এবং এখানে ধরো আছে এটা 30 অ্যাম্পিয়ারের ফিউজ, যেটা বললাম আমি। এখানে ধরো 3টে 10 অ্যাম্পিয়ার ফিউজ আছে, আমি জাস্ট একটা জাস্ট এমনি একটা নিচ্ছি আর কি। এবং এইখান থেকে যে সার্কিট বেরিয়েছে লাইনটা, সেই লাইনটা এসে মনে করো এখানে আবার আবার হয়তো কোনো ছোটখাটো একটা বড় ফিউজ আছে, এইখানে অর্থাৎ এই জায়গাটাতেও কিছু পরিমাণ ফিউজ আছে, যে ফিউজ গুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ারের রেটিং। তার মানে বুঝতে পারছো আমি কিভাবে করছি, অর্থাৎ সার্কিটটা আমার যেরকম যেরকম ভাবে ভাগ হচ্ছে আমি অ্যাকর্ডিংলি কিন্তু জায়গায় জায়গায় ফিউজ লাগাচ্ছি। অর্থাৎ যদি এই সিস্টেম, এইটার কারণটা কি, কেন এরকম একটা ফিউজ না লাগিয়ে এই একটা 30 অ্যাম্পিয়ার উপর ভরসা না করে আমি এতগুলোকে প্যারালালি করছি, এর প্রথম কারণটা কি? যে কেউ অ্যান্সারটা দাও যে এর কারণটা কি হতে পারে, বলো, যার যেমন হচ্ছে বলো। স্যার ওই ফিউজটা যদি মেন ফিউজটা আমি লাগাতাম, একজন মেন বলে, ফিউজটা যদি আমি লাগাতাম তাহলে স্যার টোটালটাই আমার ব্রেক হয়ে যেত। হ্যাঁ এইটা হচ্ছে অ্যান্সার। তো ও যে, হ্যাঁ ও যে কথাটা বলছে যে যদি আমি এখানে একটাই চুজ করতাম তাহলে মানে প্রথম কথা প্রোটেকশনটা তো কি হতো তার নেই ঠিক, দ্বিতীয় হচ্ছে যে তোমার কোন একটা লাইনে গেলে সবাইকে ভুগতে হতো। অর্থাৎ মনে করো এইটা তোমার ঘর, এইটা আরেকজনের ঘর, এটা আরেকজনের ঘর, ঠিক সেরকম এখান থেকেও ধরো 3টে লাইন বেরিয়েছে, এখানেও আরো 3জনের ঘর আছে, এখান থেকে আরো 2জনের ঘর আছে, তাহলে এই যে এ থেকে এইচ এতজনের ঘর আছে। এবার এ এ ব্যক্তি কি করেছে, এ তার লাইনের সঙ্গে একটা ইচ্ছে করে একটা আজে বাজে জিনিস লাগিয়েছে, মানে হিটার বা কোনো শর্ট সার্কিট হওয়া হিটার বা ওই যাতে কিছু একটা লাগিয়েছে নিউট্রালের সঙ্গে, যাতে করে পুরো শর্ট সার্কিট হয়ে গেছে। এবার যেই শর্ট সার্কিট হয়ে গেছে এখান দিয়ে এতটাই হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করেছে, তার জন্য সার্কিট ব্রেক হবে। আমি যদি এই ফিউজ গুলো না দিই তাহলে কি হবে, ধর এতটুকু হিউজ কারেন্ট যাচ্ছে, এইটা পুড়ে গেল, দোষটা করলো এ, সাফারার হলো বি সবাই। এইটা কেটে যাওয়া মানে দেখো সবার সার্কিট কানেকশন সবারই আউট হয়ে যাওয়া পাওয়ার, তাহলে এটা তো উচিত নয়। সেই জন্য কি করছি, সবার ইন্ডিভিজুয়াল লোডের জন্য একটা একটা করে ফিউজ আমি ইনকর্পোরেট করছি। অর্থাৎ যদি এইখানটায় কোনো একটা এই এ লাইনটায় কোনো একটা ফল্ট আসে, ফল্ট মানে ওভার কারেন্ট আসে, তাহলে দেখো অনলি এই ফিউজটাই শুধুমাত্র ব্লোন আউট হবে, বাকি দেখো আর কেউ ব্লোন আউট হবে না, তাই না? কারণ কি, কোন ফিউজটা ব্লোন আউট হবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে কে কতটা উইক তার উপর। আচ্ছা এইটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের, মানে এইটা যতটা সরু, এইটা 10 অ্যাম্পিয়ারের, নিশ্চয়ই তার থেকে একটু বেশি মোটা, তাই তো? আবার এটা 30 অ্যাম্পিয়ার, এটা নিশ্চয়ই তাহলে আরো অনেক বেশি মোটা। তাহলে বুঝতেই পারছো যে এ সব থেকে উইক। এবার একটা এই টোটাল পাওয়ারটা আসছে কিন্তু আলটিমেটলি এখান থেকে, কিন্তু থ্রু আউট দ্য পাথ যেখানটা সব থেকে উইকেস্ট পয়েন্ট, দেখো ওইটা কিন্তু আগে ব্লোন আউট হবে। কেন ব্লোন আউট হবে? তখন শর্ট সার্কিট কারেন্টের নেচার থাকে এইভাবে বাড়বো, এইরকম করে বাড়বো, দিয়ে এইটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের নেচার। এটা কারেন্ট মনে করো, এই যে এটা মনে করো কারেন্ট, এটা মনে করো টাইম। শর্ট সার্কিট কারেন্টের নেচারটা থাকে এরকম যে আমি এরকম গ্র্যাজুয়ালি এক্সপোনেনশিয়ালি বাড়বো, যে বেড়ে একটা একদম হিউজ লেভেল যতক্ষণ না পুড়ছে, তারপর আস্তে আস্তে কমবো, এরকম একটা নেচার থাকে। তাহলে এই যে আচমকা মানে সার্কিট, এখান থেকে তো সার্কিট ইন্টারাপশন হচ্ছে অলরেডি, মনে করো কমছে, কিন্তু তার আগে অব্দি কি হয়, এর নেচারটাকে এক্সপোনেনশিয়ালি এরকম করে বেড়ে যাওয়া। কারেন্টটা যখন শর্ট সার্কিটটা হচ্ছে দুম করে একদম উঠে যায় না, মানে সার্কিট এরকম নয় কিন্তু যে কারেন্টটা এরকম ছিল, যে শর্ট সার্কিট হলো এরকম করে উঠে গেল, এটা কিন্তু হয় না, এটা কখনোই হয় না, রাইজ হয় এক্সপোনেনশিয়ালি। তাহলে যখন এক্সপোনেনশিয়ালি রাইজ হচ্ছে, ধরো এটা মনে করো কথার কথা বলছি, এটা মনে করো 1 অ্যাম্পিয়ার, আর এইখানটা মনে করো 30 অ্যাম্পিয়ার, কথার কথা বলছি, শর্ট সার্কিটে ম্যাক্সিমাম 30 অ্যাম্পিয়ার ফ্লো করবে, আমি ধরে নিচ্ছি। আচ্ছা তোমরা কি জায়গাটা দেখতে পাচ্ছ না কেটে গেছে, একটু সবাই বলবো তো, কেটে গেছে জায়গাটা? আমার কেটে গেছে। আমার এখন মনে পড়লো, বলবে তো এটা, তোমার খেয়াল থাকে, একটা বাউন্ডারি করে নিতে হবে, মুছে ফেলছি না বারবার, এই এই যে এই চত্বরটায় লেখা যাবে না।
যেটা বলছিলাম আমি, যে কারেন্টটা কিন্তু এরকম হয় না যে ধরো একটা ফিক্সড অ্যাম্পিয়ার ফ্লো করছে যে আচমকা দুম করে একবার স্কোয়ার ওভার মতো চট করে উঠে গেল, ওটা কিন্তু কখনোই হয় না। কারেন্ট যদি বাড়তেই হয় তাকে এক্সপোনেনশিয়ালি বাড়তে হবে। তোমরা জানো যে যে কোনো কিছুর নেচারটাই হচ্ছে এক্সপোনেনশিয়ালি রাইজ করা। তাহলে শর্ট সার্কিট কারেন্টটা চাইবে এক্সপোনেনশিয়ালি রাইজ করতে। এইটা যদি আমার রেটেড কারেন্ট থাকে ধরো 2 অ্যাম্পিয়ার, শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে ধরতে পারি ম্যাক্সিমাম ধরো 30 অ্যাম্পিয়ার অব্দি ফ্লো করবে, অর্থাৎ ধরে নিচ্ছি আমি। আমাকে তাহলে কি করতে হবে, তাহলে এই যখন বাড়ছে, যখন মনে করো এই লোডটা 2 অ্যাম্পিয়ার টানছে, এই যে এই লোডটা আছে যখন 2 অ্যাম্পিয়ার টানছে তখন ফিউজ হয়নি। এইখানে দেখো আমি 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগিয়েছি, অর্থাৎ এই 2 অ্যাম্পিয়ারটা রাইজ করতে করতে যখনই 5 অ্যাম্পিয়ারে পৌঁছবে তখনই কিন্তু ফিউজটা ব্লোন আউট হবে। অর্থাৎ যে কারেন্টটার নেচার ছিল এইরকম করে উঠে যাওয়া, সেই কারেন্টটা এইভাবে উঠবে না, ও এই অবধি যাবে, এই অবধি এরকম এসে ব্লোন আউট হয়ে যাবে। অর্থাৎ শর্ট সার্কিট কারেন্টটা এই অবধি বাড়বে, তারপরে আর কারেন্টটা আবার আস্তে আস্তে কমে জিরো হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা যেটা বলছি আমি, দেখো এই চত্বরটাই হচ্ছে ফিউজটা ব্লোন হয়েছে, ফিউজটা জ্বলে গেছে এই চত্বরটায়। আর এই চত্বরটা হচ্ছে তোমার কারেন্টটা রাইজ হয়েছে, কারেন্টটা বাড়ছিল, বাড়তে বাড়তে যেই 5 অ্যাম্পিয়ারে পড়ছে সঙ্গে সঙ্গে ডাউন করে দিয়েছে, ব্যাস। তার মানে এই ছবিটা দেখে বুঝতে পারছো যে কেন 5 অ্যাম্পিয়ারের মাথায় এসে সার্কিটটা আউট হয়ে গেল। যে আউট হয়ে গেল তখন তো এদের আর ব্লোন আউট হওয়ার দরকার পড়লো না, সিম্পলি দরকার পড়লো না, কারণ অলরেডি 5 অ্যাম্পিয়ারে এই জায়গাটা ব্লোন আউট হয়ে গেছে। যে ব্লোন আউট হয়ে গেছে ব্যাস, ও আর হাই কারেন্ট ডিমান্ড করবে না। যে শর্ট সার্কিট কারেন্টটা এইভাবে রাইজ করছিল ও আবার এইভাবে এক্সপোনেনশিয়ালি ডাউন হয়ে কারেন্টটা জিরো হয়ে গেল। এখন যদি এ বদমাইশ হয়, ধরো প্রচন্ড বদমাস ছেলে, ও বলছে যে আমি এরকম লোড লাগাবো আর আমার ফিউজ সেখানে বারবার যাবে, ও খুব রেগে ইয়ে করে যে মানে ও ধরো একটা এমন হিটার কিনে এনেছে, হিটারটা জ্বালালেই ও গরম করার জন্য, জল গরম করার জন্য হিটারটা জ্বালালেই হিটারটা সামহাও প্রবলেম আছে, হিউজ কারেন্ট ডিমান্ড করছে, ফিউজটা উড়ে যাচ্ছে। ও বলে তবে দাঁড়া, ফিউজ উড়ে যাচ্ছে, আমি আর মোটা তার লাগিয়ে দেবো এখানটায়, যে ওখানে মোটা তার লাগিয়ে দিচ্ছে এখানটায়, যেটা কিনা 5 অ্যাম্পিয়ারে ব্লোন আউট হবে না। তার মানে কি হচ্ছে, যে কারটাকে আমি ভাবলাম যে এখানে 5 অ্যাম্পিয়ারে ব্লোন আউট হবে, ধরে নিচ্ছি এটা 5 অ্যাম্পিয়ারে ব্লোন আউট হবে না, মানে আমাকে মোটা তার লাগিয়ে দিয়েছে, মানে ইচ্ছে করে মোটা তারগুলোকে কেটে ওখানে লাগিয়ে দিয়েছে, ফিউজের কাজ করবে না। তখন কি হবে, কারেন্টটা তাহলে এইখানে ফল ডাউন হবে না, কারেন্টটা বাড়তে থাকবে, কারেন্টটা বাড়তে 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 ধরো এরকম জায়গায় সাপোজ এটা তোমার হচ্ছে ধরে নাও 10 অ্যাম্পিয়ার, যেই 10 অ্যাম্পিয়ারে পৌঁছে যাবে, দেখো এইখানে একটা 10 অ্যাম্পিয়ার ফিউজ হয়েছে, সেইটার সঙ্গে সঙ্গে ব্লোন আউট হবে, অর্থাৎ সার্কিটটা ইন্টারাপশন হবে এই জায়গাটায়, তাই না? যেই এই ফিউজটা গেল, অর্থাৎ এ কি করলো, এই জায়গাটাকে উইক পয়েন্ট করলো না, এটাকে মোটা ওয়্যার দিয়ে লাগিয়ে দিল। যেই মোটা ওয়্যার দিয়ে লাগিয়ে দিল তখন এই জায়গাটা হচ্ছে পরবর্তী উইক পয়েন্ট পেয়ে সেই জায়গাটা আউট হয়ে গেল, তখন সংসার এ এর পাওয়ার চলে গেল, বি এর পাওয়ার চলে গেল, সি এর পাওয়ার চলে গেল, বাকিটা কিন্তু দেখো পাওয়ার তখন রয়েছে। এবার এ বি সি তিনজনই বদমাইশি শুরু করলো যে না আমাদের তিনজনের পাওয়ার যেতে দেবো না আমরা। ও কি করলো, ওরা কি করলো, তখন এই দেখছে এই ফিউজটা আবার পুড়ে যাচ্ছে, ওরা তখন ইচ্ছে করে এই তারটাকে এবার দিয়েছে মোটা করে লাগিয়ে। তাহলে এবার কোন ফিউজটা পুড়বে, ওরা সবাই বুঝতে পারছো, 30 অ্যাম্পিয়ার উঠে গেলে এই ফিউজটা আবার ব্লোন আউট হয়ে যাবে। অর্থাৎ কিনা তোমাকে এটা বুঝতে হবে যে আমার একটা টোটাল সার্কিটের পাশে যতগুলো আমার কারেন্টটা যেভাবে সাব ডিভিশন হচ্ছে বা যাই হোক আর কি, মোট কথা আমি যদি কোনো জায়গায় উইক পয়েন্টটাকে ইচ্ছে করে উইক না রেখে স্ট্রং পয়েন্ট করে দিই, তাহলে যদি একটা শর্ট সার্কিট বা কোনো একটা ফল্ট আসে, ঠিক পরের যে উইক পয়েন্ট পাবে সেইটা কিন্তু উড়ে যাবে। তোমার বাড়িতে যদি ফিউজের সার্কিটের নেচারটা এরকম থাকে যে ধরো তোমার যেখানে পাওয়ারটা এসে ঢুকেছে মিটার বক্সে, ওইখানে একটা ফিউজ আছে মনে করো, নেক্সট মনে করো 3টে ঘরে পাওয়ারটা 3 ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেখানে 3টে মেন ঘরের জন্য 3টে ফিউজ আছে, আবার একটা ঘরে পাওয়ারটা ঢুকলো, আলাদা আলাদা সুইচ বোর্ডে ফিউজ আছে। তোমার মনে হচ্ছে যে এই সুইচ বোর্ডে ফিউজটা বারবার উড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিই, মানে মোটা তার লাগিয়ে দিই, দেখবে এটা যেই মোটা তার লাগাবে দেখবে যখনই শর্ট সার্কিট হবে পিছনের পাওয়ারটা মানে পিছনেরটা উড়ে যাবে, পরে যে উইক পয়েন্ট পাবে যদি ওটাকে স্ট্রং করে দাও তাহলে ওর পিছনে যেটা আছে সেইটা উড়ে যাবে। এরকম করতে করতে তুমি দেখলে যে কাজ করি তো এরকম করে তো হচ্ছে না, তখন কি করে তোমার বাড়িতে যে ফিউজের ওয়্যারটা ঢুকেছে না, বাড়িতে ঢুকে যে ফিউজটা ঢুকেছে ওয়্যারটা, সেইখানে তুমি ইচ্ছে করে মোটা লাগিয়ে দিলে, আমার বাড়িকে আমি পাওয়ার ডাউন হতে দেবো না। তা তোমার বাড়ি ধরো কোনো একটা ফল্ট হয়েছে, হিউজ কারেন্ট আসছে, সেই হিউজ কারেন্ট তোমার নেটওয়ার্ক দিয়ে আসছে, ঠিক পরবর্তী ফিউজ আছে ট্রান্সফরমারের নিচে যে ফিউজটা দেখবে ওই ফিউজটা ব্লোন আউট হয়ে গেছে।
যদি কেউ ট্রান্সফরমারের ওখানে যে ফিউজ আছে আছে আর কি, সেইটাকে যদি কেউ শক্ত করে মোটা তার দিয়ে মেরে দেয়, তখন ট্রান্সফরমার কয়েলটা জ্বলে যাবে। ট্রান্সফরমারের যে প্রাইমারি সেকেন্ডারি কয়েল গুলো আছে তাই তো একটা নির্দিষ্ট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আছে। তুমি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ফিউজটা ছিল সেটাকে এরকম স্ট্রং ফিউজ করে দিচ্ছ, মোটা ফিউজ লাগিয়ে দিচ্ছ। তুমি চাইছো না যে হ্যাঁ ওই অ্যাম্পিয়ারে ইন্টারাপ্ট হোক। যদি এরকম তুমি করতেই থাকো তার ট্রান্সফরমার কয়েলটা ক্ষতিগ্রস্ত হবে, ওটা কারেন্ট ক্যারি না করতে পারে, ট্রান্সফরমার কয়েলটা জ্বলে যাবে। এই হচ্ছে ব্যাপার। গ্রামাঞ্চলের দিকে এই সমস্যাটা প্রায় হয়। গ্রামাঞ্চলের দিকে কি হয়, বিশেষ করে আমি আমার মামার বাড়িতেই দেখেছি এই সমস্যাটা আছে। ওরকম ওই কোনো একটা অকেশনে পুজো টুজো হয়, আর বুঝতেই পারছি সারা রাত ডিগ 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 করে সে মাইক গুলো বাজে আর সব বুকিং করে চালায়। এবার ওইরকম বুকিং করে মাইক ফাইক বাজায় ওরা, তারপরে গ্রামাঞ্চলের দিকে বুঝতেই পারছো সব বুকিং করে হিটার ফিটার এটা ওটা জ্বালায়। দেখা যাচ্ছে কি দুমদাম করে একটা ট্রান্সফরমারের নিচে প্রায় ফিউজটা উড়ে যায়। মানে আমাদের মামার বাড়িতে না হতো, মানে আমি নিজেও ট্রান্সফরমার ফিউজটা বেঁধে এসেছি জ্ঞান কামিয়ে, যেমন আমিও জানি। তো এবার একটা ছেলে এরকম বাবা করে বলে বারো উড়ে যাচ্ছে, দেখো মোটা করে লাগিয়ে দেয় যাতে আর না উড়ে। তখন বাকি গ্রামের লোকগুলো ওটা জানে, ওরাও বলছে তারপর কয়েলটা পুড়ে গেলে তুই কয়েলের দাম দিবি তো। এইটা হচ্ছে কনসেপ্ট। তুমি যে ভেবো না যে আমি কারেন্ট ইন্টারাপ্ট হচ্ছে বলে আমি মোটা তার লাগিয়ে দেবো। মোটা তার যদি লাগাও, পরের যে নেক্সট উইক পয়েন্ট পাবে সেই উইকের পয়েন্টটা কিন্তু উড়ে যাবে। সিস্টেমটা এভাবে ইয়ে করা। কাজেই নিয়ম হচ্ছে যে যে জায়গাটায় তুমি যত অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম অ্যালাউ করতে চাইছো তার থেকে বেশি হয়ে গেলে তুমি সেরকম ফিউজ ইউজ করো। এই হচ্ছে কনসেপ্ট। তো আজকে একটা জাস্ট বেসিক একটা ফিউজিং এর কনসেপ্টের ধারণা দিলাম। পরের দিন আমরা ফিউজিং ফ্যাক্টর কাকে বলে, বিশেষ করে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা একটু ইলাবোরেটলি দেখবো। ফিউজিং ফ্যাক্টর কাকে বলে জানবো, ফিউজের মেটেরিয়াল কি কি এবং ফিউজের কি কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, কি কি মেটেরিয়াল আছে, দেন এইচআরসি ফিউজ, এইগুলো আমরা পরের দিন পড়বো। আজকে যা যা অবধি বললাম, কটা বাজছে আজকে? 9:58। আজকে যা যা বললাম বা না বললাম কোনো প্রবলেম এখান থেকে আছে বা কোনো জিজ্ঞাসা একটু বলবে? নেই তো? ওকে স্যার বলো। স্যার উপায়টা কি? ধরুন মানে এই যে উড়ে উড়ে যাচ্ছে, তাহলে উপায়টা কি বাঁচানোর? বাঁচানোর উপায় হচ্ছে তুমি এমন কিছু এমন ইকুইপমেন্ট লাগিও না যাতে উড়ে যায়। এটা উড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা উড়ে যাচ্ছে বা এটা সবসময় এটা উড়ে যাচ্ছে, তাহলে উড়ে যাওয়াটাকে যদি তোমার ডানা, তুমি তো ফিউজের ডানা কাটতে পারবে না। ফিউজের ডানা যদি না কাটতে চাও মানে পারো, তাহলে তোমাকে সেই ধরনের ইকুইপমেন্ট দেখতে হবে তোমাকে যে কোথায় কেন কারেন্টটা বেশি হচ্ছে। তোমাকে এমন হয়তো কোনো ইকুইপমেন্ট ব্যবহার করছে যে ইকুইপমেন্টটা সামহাউ শর্টেজ হয়ে আছে বা কোনো একটা ওভার কারেন্ট ড্রপ হচ্ছে, তাহলে সেই ইকুইপমেন্টটা বদলাও বা ইকুইপমেন্টটাকে তুমি ছাড়াও। এটা তোমার উপায়, এটা ছাড়া তো কোনো উপায় নেই তোমার। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যেটা 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটা কি কারণে হতে পারে, এইখান দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি কার কখন যেতে পারে? তখনই যেতে পারে যখন তুমি কিনা এইখানে এমন একটা লোড লাগাচ্ছ, তুমি এখানে একটা এমন একটা লোড লাগাচ্ছ যার ভ্যালুটা ধরো তোমার আরএমএস যদি 200 হয়, প্রায় 40, হ্যাঁ 40। অর্থাৎ তুমি এখানে এমন লাগাচ্ছ যার ওহমটা হচ্ছে ধরো তোমার লেস দ্যান 35 ওহম। তুমি একটা এমন লোড লাগাচ্ছ যার রেজিস্ট্যান্সটা 35 ওহমের থেকে লেস, বা ধরো তুমি হ্যাঁ মানে এইরকম রেঞ্জ আর কি। অর্থাৎ কত কারেন্ট যাচ্ছে না, কারেন্টের ভ্যালু হচ্ছে তোমার ধরো 230 ভোল্টেজ বাই 35, দেখো যত হয় আর কি তত এরকম। এবার তুমি ধরো খুব কম লোড লাগাচ্ছ, মানে কম ওহমের লোড লাগাচ্ছ, কম ওহমের লোড মানে সেটা হাই লোড, বুঝতেই পারছো। তাহলে উপায়টা হচ্ছে তুমি তাহলে এইখানে লাগিও না। তোমার যদি মনে হয় এই লোডটা চালাতেই হবে, আমাকে হিটারে জল গরম করতেই হবে, তাহলে তুমি প্লাগ থেকে লাগিও না। তোমার যে 5 অ্যাম্পিয়ারের প্লাগ আছে সেখান থেকে তুমি তোমার হিটার চালিও না। তোমার যে 10 অ্যাম্পিয়ারের লাইন আছে, এখানে কোনো একটা প্লাগ পয়েন্ট আছে, সেইখান থেকে তুমি তোমার হিটারটাকে চালাও, তাহলে ভয় নেই। প্রপার প্রপার ইকুইপমেন্টকে তোমাকে প্রপার পজিশনে ইউজ করতে হবে, অর্থাৎ কোনটা কত অ্যাম্পিয়ারের লাইন দেখতে হবে। সেই জন্যই কিনা তোমাদের অটোক্যাডে ড্রয়িং করেছি, আমি একটু খেয়াল করো, অটোক্যাডে এরকম একটা ড্রয়িং তোমাদের করানো হয়েছিল যে এইরকম একটা প্লাগ ছিল, এইগুলো ছিল 5 অ্যাম্পিয়ারের প্লাগ। আর খেয়াল করো এইরকম কিছু প্লাগ ছিল, এইগুলো হচ্ছে 15 অ্যাম্পিয়ারের প্লাগ। খেয়াল করছে? তোমাকে দেখে চিনতে হবে কোনটা, হ্যাঁ তোমাকে দেখে চিনতে হবে কোনটা কত অ্যাম্পিয়ারের, এবং অ্যাকর্ডিংলি তোমাকে যদি জল গরম করার হিটার লাগাও তাহলে তুমি এখান থেকে লাগাও, এখান থেকে লাগিও না, তাহলে তোমার ফিউজ উড়বে না, আর কিছু না। বোঝা গেছে সব ব্যাপারটা? কারো বুঝতে কোনো, হ্যাঁ
আর কারো কোনো প্রশ্ন বা প্রবলেম নেই আশা করি? অ্যাটেন্ডেন্সটা একবার দেখে নিই, কজন আছে এখানে? 21, মানে আমাকে নিয়ে 21, এখানে 23, একজন আউট হয়েছে। ঠিক আছে, সবাই নামগুলো বলেছি, একবার শুধু নামগুলো শুনে নেবে কেউ যদি থাকে। রাহুল মান, বিজয় ঘোষ। স্যার 5 অ্যাম্পিয়ারের আচ্ছা যে আচ্ছা, প্লাগ অ্যাটেন্ডেন্স একবার বলে দিই, 1 মিনিট। সরি, আমি নিজের নামই ডাকছি। রাহুল, বিজয়, চন্দন, দেবাশিস, কস্তুরী, জসিম, সৌরভ, সুব্রত, আবির, অয়ন, জগদীশ, জ্যোতির্ময়, সৌরেন সাঁতরা, সালমান, দীপ, সুমিত সাহা, কবির, রাজীব, সৌমধর, শ্বেতা বড়াল, মেঘনা চ্যাটার্জি। এর বাইরে কেউ নেই তো? হ্যাঁ, এবার বলো কি বলছিলে, বলো বলো। 5 অ্যাম্পিয়ার যে প্লাগটা, সেটা যে ওই হিটারে, সেটা 15 অ্যাম্পিয়ার প্লাগে পিনটা কি করে ঢোকানো যায়, মানে এটা কি করে হয়? এই তো, তুমি যদি মেজার করো না, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা যদি মেজার করো, অর্থাৎ এই লাইনটা দেখবে এক্স্যাক্টলি এইগুলো সেম। মানে উপরের বড় ইয়েটা উপরের বড়গুলোর সঙ্গে নিচের ছোটগুলো হ্যাঁ ম্যাচ করে। সেই জন্যই মানে তুমি যদি তোমার টপটা, তোমার যে তুমি যে ইকুইপমেন্টটা মানে ব্যবহার করছো তার যে টপটা, সেই টপটা যদি বড় টপ হয় ছোট টপ হয়, এসি যদি চালাও এসি টপগুলো বড় টপ, সেটা দেখবে সবসময় ওপরের পয়েন্টটা লাগবে, কোনোদিন নিচেরটা লাগবে না। ওটা এমন ভাবে ডিজাইন করে যেটা তুমি 5 অ্যাম্পিয়ারে লাগাতেই পারবে না, টপটা এমন ভাবে ডিজাইন করা। কিন্তু 5 অ্যাম্পিয়ারের ডিভাইস ইনস্ট্রুমেন্টকে তুমি 15 অ্যাম্পিয়ারের প্লাগে লাগাতে পারো। কিভাবে পারো না, নিচের লাইনটা দেখবে এইটা যা ডিস্টেন্স, এই নিচেরটা সেম ডিস্টেন্স, তাতে করে দেখবে প্রবলেম হবে না। বুঝতে পারছে? স্যার। হ্যাঁ, আর কারো কিছু নেই তো? তাহলে ক্লাসটা আজকের মতো বন্ধ করবো। এমনি কারো ওয়ারিং বা ইয়ে থেকে কোশ্চেন হলেও করতে পারো। আমি এখনো 10টা 4 বাজে, হ্যাঁ। এখনো 10 মিনিট। হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ, বলছিলাম স্যার, যদি বাড়িতে 2 কিলোওয়াট লোড থাকে তাহলে কিরকম এমসিবি ইউজ করা দরকার আছে? 2 কিলোওয়াট লোড আছে, তাহলে 2 কিলোওয়াট হ্যাঁ, স্যার। তোমাকে কিচ্ছু না, এটা খুব সোজা জিনিস। তুমি কারেন্ট হিসাব করো, কত কারেন্ট। 2 কিলোওয়াট মানে বেসিক্যালি 2000 ওয়াট। হ্যাঁ, বাই 215 আমার ভোল্ট। হ্যাঁ, না এখনই 215 ভাগ করতে চাও না, অনেকগুলো ম্যাটার আছে। 2000 ওয়াটের হচ্ছে তোমার এভাবে করতে হয়, 2 কিলো ওয়াটের লোড মানে 2000 ওয়াট। 2000 ওয়াট তো তোমাকে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর তোমাকে 0.8, তোমাকে 0.8 এর নিচে খুব একটা হয় না, 0.8 হিসাবে তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে 2000 যদি ওয়াট হয় তাহলে ভিএটা কত? ভিএটা হচ্ছে 2000 বাই 0.8, এত ভিএ। দেখো এটা ওয়াটে ছিল, এটা ভিএতে, ভোল্ট অ্যাম্পিয়ারে আসছে। কারণ মাথায় রাখতে হবে ওই ফিউজের বা এমসিবির ভেতর দিয়ে কিন্তু অ্যাক্টিভ কারেন্ট শুধু নয়, রিঅ্যাক্টিভ কারেন্টটাও পাস করে। বুঝতে পেরেছো কি বলছি? মানে এমসিবি ভেতর দিয়ে ভেবে না যে শুধুমাত্র অ্যাক্টিভ কারেন্টটা পাস করছে, ওর ভেতর দিয়ে রিঅ্যাক্টিভটাও কিন্তু পাস করছে। তাহলে রিঅ্যাক্টিভটা তোমাকে ভিএতে আনতে হবে, মানে অ্যাপারেন্ট পাওয়ারে আনতে হবে। তাহলে এটা করলে কত হয়? 2500। 2500 ভিএ হচ্ছে তোমার সিস্টেমের লোড। তোমার লোডটাকে এখন তুমি ওয়াটে ভাববে না, এখন তোমাকে ভিএতে ভাবতে হবে যখন তুমি কারেন্ট ক্যালকুলেশন করছো, কারণ তোমাকে এখানে অ্যাক্টিভ কারেন্ট, রিঅ্যাক্টিভ কারেন্টটাও তোমাকে কনসিডার করতে হবে। এবার এটা তোমার জানা হয়ে গেল। তাহলে তোমার অ্যাম্পিয়ার কত না 2500 বাই ধরো তোমার সিস্টেমের ভোল্টেজ আছে 220 আমি ধরলাম, এটা আপ ডাউন করতে পারে, 220 করতে পারে, ভোল্টেজ লো হয়ে 200 দিকেও আসতে পারে। তো যাই হোক, মোট কথা তো আমি নমিনাল একটা 220 ধরে নিলাম। তাহলে এটা করলে কত হয় মোটামুটি বলো, ক্যালকুলেট করে বলো। এটা ক্যালকুলেট করে নাও না, করে বলো কত হচ্ছে। না, আমি করবো। 11.36 11.36 অ্যাম্পিয়ার। 11.36 অ্যাম্পিয়ার। তাহলে এই অ্যাম্পিয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো করতে পারে, কিন্তু শুধুমাত্র এই অ্যাম্পিয়ারটাকে ধরে বসলেই হবে না, আমাকে সিস্টেমকে আরো বেশি মানে সফিস্টিকেট করার জন্য অ্যাকচুয়াল রেটেড অ্যাম্পিয়ারকে এখানে 1.25 দিয়ে মানে 125% আরো এক্সট্রা ধরে নিতে হবে। আচ্ছা, 25% বেশি দিতে হয়। হ্যাঁ, ওই জন্য 125 মানে 1.25 দিয়ে আরো মাল্টিপ্লাই করছি।
মানে 11.36 ইন্টু 1.25 কত হচ্ছে দেখো। স্যার 14 অ্যাম্পিয়ার। তাহলে মোটামুটি 14 অ্যাম্পিয়ারের কাছাকাছি আসছে। এবার বাজারে তুমি এমসিবি খুঁজতে যাও, খুঁজতে গিয়ে কি দেখবে কত কত এমসিবি পাওয়া যাচ্ছে, ধরো দেখবে এরকম এমসিবি পাওয়া যাচ্ছে কি না 6 অ্যাম্পিয়ারের এমসিবি পাওয়া যায়, তারপরে 16 অ্যাম্পিয়ার পাওয়া যায়, তারপরে 25 অ্যাম্পিয়ার পাওয়া যায়, তারপরে 32 অ্যাম্পিয়ার পাওয়া যায়, তারপরে 40 অ্যাম্পিয়ার পাওয়া যায়, এই রেঞ্জে পাওয়া যায়। তাহলে তোমার আছে 14 অ্যাম্পিয়ার, তুমি কোনটা চুজ করবে? 16। ব্যাস। তোমাদের এগুলো ডিজাইন পরের সেমিস্টারে 6 সেমিস্টারে ডিজাইনের একটা পেপার আছে, ডিজাইনের পেপার ওখানে দেখো সব ধরে ধরে তোমার ক্যালকুলেশন করতে হবে। ইভেন যে কন্ডাক্টরটা তারটা নিচ্ছ, তারটা কত গেজে তার নেবে, কতটা ক্রস সেকশনে তার নেবে, এই ফিউজ বা এমসিবি হলে সেগুলো কি রেটিং হবে, সবই ওক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করে করে বার করতে হবে ডিজাইনের ব্যাপারটা। ক্যালকুলেশনটা এইভাবে করতে হয়, এটা প্রসিডিওর বলে দিলাম, বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, আর কেউ কিছু জিজ্ঞেস করতে চাও মোটামুটি? তাহলে আমি ইয়ে করছি, বুঝছি তাহলে আজকে মতো ক্লাস তাহলে টাটা বাই বাই, আর কারো কিছু বলার নেই? ওকে, তোমরা সবাই যেটা বলছি, পরের দিন থেকে যা যা পড়াবো একটা একটা রাফ আইডিয়া বলেছি, পরের দিন থেকে যা যা পড়াবো সেইগুলোকে মানে আজকে তো আমি জাস্ট একটা ইন্ট্রো টাইপের ধারণা দিলাম, পরের দিন থেকে ফিউজার একবারে কোর জায়গাটায় ঢুকবো। তো যেই কোর জায়গায় ঢোকার পড়াটা হয়ে গেল, তোমরা যেটা করবে তোমাদের মেহেদার বইয়ে 478 পাতা খুলবে, পেজ নাম্বার 478 আই থিঙ্ক, 478 পাতা খুলবে, ওইখানে ফিউজ চ্যাপ্টারটা রয়েছে। আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি এই পড়াগুলোকে রিলেট করার চেষ্টা করে দেখো, যদি মনে হয় যে এই বইটা আমার সাফিসিয়েন্ট নয়, দেন ইউ ক্যান গো ফর স্টাডি মেটেরিয়াল। যে স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের দেখালাম WBSCT সাইটে, স্টাডি মেটেরিয়ালগুলো দেখো, যদি ওখানে না পাও তারপর আমাকে বলো, তাহলে আমি স্টাডি মেটেরিয়াল বানিয়ে দেবো। আশা করি এই সাবজেক্টটা স্টাডি মেটেরিয়াল খুব একটা গুরুত্ব মানে লাগে না, কারণ এটা বইতে অনেকটাই পাওয়া যায়, বইতে অঙ্ক টঙ্ক সবই এখান থেকে পাওয়া যায়, সেই জন্য আমি এক্ষুনি বানানোর পক্ষপাতী নই, যদি একদমই একান্তই না পাও দেন বলতে পারো। ওকে, তো সবাইকে এই অবধি বলার ছিল, আর কিছু বলার নেই, অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয়ে গেছে। ওকে, টাটা তাহলে সবাইকে, ক্যামেরা অফ করলাম। ওকে স্যার। ওকে। এই সবাই চলে গেছো না আছো? স্যার আছি। বলছি কি এই পড়ানোটা, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও, যেও না, এক সেকেন্ড থাকবো, দাঁড়াও, আমি রেকর্ডিংটাকে স্টপ করি।